জয় হিন্দ। আজকে আমরা করব আমাদের জিকে মক টেস্ট নাম্বার 2। ঠিক আছে, রাজস্থানের থর মরুভূমির দীর্ঘতম নদীর নাম কি? তাহলে রাজস্থানের থর মরুভূমির দীর্ঘতম নদীর নাম কি? দেখো এর অ্যান্সার হবে কি লুনি। লুনি নদী হচ্ছে রাজস্থানের থর মরুভূমির দীর্ঘতম নদী। ব্রহ্মপুত্র কোথাকার নদী? আসামের নদী। এই আসামের ব্রহ্মপুত্র নদীতে রয়েছে কি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। ঝিলাম কোথাকার নদী? জম্মু কাশ্মীরের নদী। রবিউ জম্মু কাশ্মীরের নদী। এগুলো সব কি সিন্ধু নদীর উপনদী। ঝিলাম, রবি, শতুদ্র, বিয়াস, সতলুজ, ঠিক আছে, এগুলো 5টা নদী এক জায়গায় মিলিত হয় বলে পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয়। ঠিক আছে, তাপ্তি, লুনি এই নদী দুটোকে ভারতের অন্তর্বাহিনী নদী বলে। যার কারণ কি যে নদী নিজের দেশেই উৎপত্তি লাভ করে, নিজের দেশের কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মিলিত হয় তাকে অন্তর্বাহিনী নদী বলে, যেমন তাপ্তি ও লুনি। 1924 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে মহাত্মা গান্ধী কোথাকার সভাপতি ছিল? দেখো আমরা জানি কি 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, সভাপতি কে ছিল? WC ব্যানার্জি। কে সভাপতি ছিল গো? WC ব্যানার্জি। তারপরে দ্বিতীয় সভাপতি ছিল কে? দাদাভাই নওরোজি। তৃতীয় মুসলিম সভাপতি কে ছিল? বদরুদ্দিন তাইবজি। আর চতুর্থ ব্রিটিশ সভাপতি কে ছিল? জর্জ ইউল। এবার কি 1924 খ্রিস্টাব্দে আমাদের জাতীয় কংগ্রেসের মহাত্মা গান্ধী কর্ণাটকের বেলগামে বেলগ্রামে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন 1924 খ্রিস্টাব্দে। তার এক বছর পরে 1925 খ্রিস্টাব্দে সরোজিনী নাইডু জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। কান্হা ন্যাশনাল পার্ক ভারতবর্ষের কোন রাজ্যে রয়েছে? দেখো কান্হা ন্যাশনাল পার্ক, দেখো আমরা জানি উত্তরপ্রদেশে কি ন্যাশনাল পার্ক রয়েছে? দুধওয়া ন্যাশনাল পার্ক। দুধওয়া ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? উত্তরপ্রদেশে। আসামে কি রয়েছে? ডিব্রু সাখোয়া। কি রয়েছে? ডিব্রু সাখোয়া। আর কি রয়েছে? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। কর্ণাটকে কি রয়েছে গো? বন্দিপুর ন্যাশনাল পার্ক। বন্দিপুর ন্যাশনাল পার্ক রয়েছে কর্ণাটকে। ঠিক আছে, ডিব্রু সাখোয়া আসামে, কাজিরাঙ্গা আসামে, দুধওয়া ন্যাশনাল পার্ক উত্তরপ্রদেশে। মধ্যপ্রদেশে রয়েছে কি? পেঞ্চ আর কান্হা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে গো? মধ্যপ্রদেশে। ঠিক আছে, দেখো চিপকো আন্দোলন কোন রাজ্যে শুরু হয়েছিল? দেখো চিপকো কথার অর্থ হলো জড়িয়ে ধরা। ঠিক আছে, গাছ কাটা রুখতে মহিলারা 1973 খ্রিস্টাব্দে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে, কোন রাজ্যে? উত্তরাখণ্ড রাজ্যে চিপকো আন্দোলন শুরু করেছিল। ঠিক আছে, এবার কি আমাদের ভারতবর্ষে কোন রাজ্যের গাছের সংখ্যা বা জঙ্গলের সংখ্যা কোথায় বেশি? ঠিক আছে, হরিয়ানা, মধ্যপ্রদেশ এই রাজ্যগুলোয় কি আমাদের জঙ্গলের পরিমাণ বেশি। সেই দেখে মনে হবে কি এটা মধ্যপ্রদেশে শুরু হয়েছিল, কিন্তু তা না, এটা ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যে চিপকো আন্দোলন শুরু হয়েছিল। সুন্দরলাল বহুগুণা ছিল এর প্রধান নেত্রী। কে ছিল তাহলে? সুন্দরলাল বহুগুণান ছিলেন কে? এর প্রধান নেত্রী। জিএসটি ভারতের কোন রাজ্যে প্রথম লাগু হয়? দেখো জিএসটির ফুল ফর্ম কি আমরা জানি? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। ঠিক আছে, জিএসটির টাইপ রয়েছে কটি? 3টি। কি জিএসটি? সিজিএসটি, আইজিএসটি আর এসজিএসটি। মানে কি? স্টেট জিএসটি মানে রাজ্যের জিএসটি, আইজিএসটি মানে ইন্টারন্যাশনাল জিএসটি মানে আন্তর্জাতিক জিএসটি, সিজিএসটি মানে সেন্ট্রাল জিএসটি বা কেন্দ্রের জিএসটি। দেখো কোনো জিনিসে জিএসটি লাগেই না, তাহলে এটা 0%। দৈনন্দিন জীবনে ব্যবহারে জিএসটি 5%। ঠিক আছে, তারপরে 12%। তারপরে যদি কোনো লটারি কাটলে 18%। ফ্রিজ, এসি,
দামি কোনো জিনিস কিনলে 28%। এই 5টি স্ল্যাবে আমাদের জিএসটিকে ভাগ করা হয়, 0, 5, 12, 18, 28%। জিএসটি প্রথম লাগু হয়েছিল আমাদের আসাম রাজ্যে। এই আসাম রাজ্যে প্রথম এনআরসিও লাগু হয়েছিল। ঠিক আছে, তাহলে আসাম রাজ্যে প্রথম জিএসটি লাগু হয়েছিল আর এনআরসি লাগু হয়েছিল। এটা 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই জিএসটিকে লাগু করা হয়েছিল। এই জিএসটি 279 এ ধারায় রয়েছে। জিএসটি কত নম্বর ধারায় রয়েছে? 279 এ ধারায় রয়েছে। 279 এ ধারায় জিএসটি রয়েছে। 101তম অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধনীর মাধ্যমে জিএসটি লাগু করা হয়। জিএসটির সুদকে 5 ভাগে ভাগ করা হয়, 0%, 5%, 12%, 18%, 28%। এনআরসি আর জিএসটি দুটো আসাম রাজ্যে লাগু করা হয়। সিএজি জিএসটি, আইজিএসটি আর এসজিএসটি এই 3টি জিএসটির টাইপ। ঠিক আছে, দেখো আকবরের মৃত্যু কত সালে হয়? দেখো আকবর, দেখো বাবার হলো আবার জ্বর মানে কি? বাবার হলো মানে কি? বাবর হলো মানে কি? হুমায়ুন। তারপরে আবার মানে এই আকবর। আকবর কী করেছিল? 1556 খ্রিস্টাব্দে তোমার দ্বিতীয় পানিপথের যুদ্ধ জয়লাভ করেছিল। ঠিক আছে, আর 1605 খ্রিস্টাব্দে তিনি মারা গেছিলেন। তাহলে বাবার হলো আবার জ্বর, সার্বে আসুদে। তাহলে অ্যান্সার কত হবে? 1605। এই 1605 খ্রিস্টাব্দে বাবর মারা গেছিল, আকবর মারা গেছিল। ঠিক আছে, আর বাবর কি? বাবর করেছিল প্রথম পানিপথের যুদ্ধ। এবার দেখো ঔরঙ্গজেবের মৃত্যু কবে হয়? বাবার হলো আবার জ্বর, সার্বে ওষুধে। তাহলে ঔরঙ্গজেবের মৃত্যু মানে 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল। বাবার হলো আবার জ্বর, সার্বে ওষুধে। মানে শাহজাহানের পুত্রের নাম কি ছিল? ঔরঙ্গজেব। সার্বে ওষুধে, দন্তেশ্বর মানে শাহজাহান, ওষুধে মানে ঔরঙ্গজেব। 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়। ঠিক আছে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? দেখো পানিপথের মোট 3টি যুদ্ধ হয়েছিল। 1526-এ পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল, 1556-তে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, আর 1761-তে মারাঠা আফগানদের মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। প্রথম যুদ্ধ বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির হয়েছিল। এখানে বাবর কামান ব্যবহার করেছিল, এটাকে রুমি কৌশল বলা হয়। ঠিক আছে, 1556 আকবর ও হিমুর মধ্যে হয়েছিল। 1761 মারাঠা ও আফগানের মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল? দেখো 1942 খ্রিস্টাব্দে 8ই আগস্ট। 1942 সালের 8ই আগস্ট মুম্বাইয়ের ওয়ার্ধা স্টেডিয়াম থেকে মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন। ঠিক আছে, এই ভারত ছাড়ো আন্দোলনকে আগস্ট আন্দোলনও বলা হয়, তার কারণ এটা 8ই আগস্ট হয়েছিল তাই। করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু আর ডাই, এই স্লোগান দিয়ে তিনি ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন। এর নেতৃত্ব কে দিয়েছিলেন? বলবে অরুণা আসফ আলী। এখানে প্রথম অরুণা আসফ আলী মহিলা হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক আছে, বা ভারত ছাড়ো আন্দোলনের মা বলা হয় তাকে, বা নেত্রী বলা হয়। ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোনো মৃত্যুদণ্ড বা ফাঁসিকে ক্ষমা করতে পারেন? এটা ভারতীয় সংবিধানের 72 নম্বর ধারায় রয়েছে। ঠিক আছে, যে রাষ্ট্রপতি, দেখো আমাদের 52 নম্বর ধারা অনুযায়ী ভারতে একটি রাষ্ট্রপতি থাকতে পারে। 58 নম্বর ধারায় বা রাষ্ট্রপতির যোগ্যতা সম্বন্ধে বলা আছে। 61 নম্বর ধারায় রাষ্ট্রপতির ইমপিচমেন্ট সম্বন্ধে বলা রয়েছে। 93 নম্বর ধারায় কি রয়েছে গো? লোকসভার স্পিকার, লোকসভার স্পিকার সম্বন্ধে বলা আছে। 79 নম্বর ধারায় কি আছে গো? 79 নম্বর ধারায় একটা জিনিস মনে রাখবে তোমরা, সরলা, সরলা। দেখো 79-তে কি আছে গো? দন্তেশ্বর মানে সংসদ বা পার্লামেন্ট, কি রয়েছে? সংসদ। র মানে রাজ্যসভা রয়েছে কততে গো? 80-তে। আর ল মানে লোকসভা রয়েছে কততে গো? 81-তে। 81-তে কি রয়েছে? লোকসভা। তাহলে এইভাবে মনে রাখবে। তাহলে 80 নম্বরে রাজ্যসভা, 79 নম্বরে লোকসভা, 79 নম্বরে সংসদ, 80 নম্বরে রাজ্যসভা, আর 81 নম্বরে লোকসভা। ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় অর্থ বিল আছে? দেখো অর্থ বিল বা মানি বিল শুধুমাত্র লোকসভায় স্থাপিত হতে পারে। ঠিক আছে, এটা 110 নম্বর ধারায় কি রয়েছে? আমাদের অর্থ বিল রয়েছে। 110 নম্বর ধারায় অর্থ বিল রয়েছে। 112 নম্বর ধারায় বাজেট রয়েছে। 108 নম্বর ধারায় যৌথ অধিবেশনের কথা বলা আছে। যৌথ
অধিবেশন। 80 নম্বর ধারায় আগে আমরা বললাম রাজ্যসভা সম্বন্ধে বলা আছে। 72 নম্বর ধারায় রাষ্ট্রপতি কোনো মৃত্যুদণ্ড বা ফাঁসিকে ক্ষমা করতে পারেন। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিসের উপর জোর দেওয়া হয়েছিল? দেখো, আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, জাতীয় উন্নয়ন পরিষদ, জওহরলাল নেহরু তৈরি করেছিলেন। এই এনডিসির মাধ্যমেই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 56 সাল পর্যন্ত আমাদের কি তৈরি করা হয়েছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির উপর জোর দেওয়া হয়েছিল। কিসের উপর? কৃষির উপর। আর 1956 থেকে 61-র মধ্যে যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় সেখানে কিসের উপর জোর দেওয়া হয়েছিল? শিল্পের উপর। ঠিক আছে। আর তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা 1961 থেকে 66 সাল পর্যন্ত হয় সেখানে কিসের উপর জোর দেওয়া হয়েছিল গো? শিল্প বিপ্লব। সবুজ বিপ্লব। শিল্প বিপ্লব না, এই অপশানটা কী হবে? সবুজ বিপ্লবের উপর জোর দেওয়া হয়েছিল। এখানে গম চাষ বৃদ্ধি করা হয়েছিল। তাহলে প্রথমে কি হলো? কৃষি, তৃতীয়তে হলো কি? সবুজ বিপ্লব, আর দ্বিতীয়তে হলো শিল্প। তাহলে একটা অপশান লিখে নেবে এখানে, শিল্প। দ্বিতীয়তে শিল্পের উপর জোর দেওয়া হয়, প্রথমটাতে কৃষির উপর জোর দেওয়া হয়, আর তৃতীয়টাতে শিল্প বিপ্লবের, সবুজ বিপ্লবের উপর জোর দেওয়া হয়। পরীক্ষায় কোশ্চেন দিবে সবুজ বিপ্লবের জনককে? ভারতীয় এম.এস. স্বামীনাথন। সবুজ বিপ্লব কথাটি কে প্রবর্তন করেন? ডক্টর নরম্যান বরলগ। ঠিক আছে। সবুজ বিপ্লবে কিসের উপর জোর দেওয়া হয়? গম চাষের উপর জোর দেওয়া হয়। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিসের উপর জোর দেওয়া হয়? বলে শিল্প। কী কী তৈরি করা হয়েছিল এখানে? দুর্গাপুর, রাউরকেলা আর ভিলাই, এই 3টি লৌহ ইস্পাত শিল্প কারখানা তৈরি করা হয়েছিল। আর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কী করা হয়েছিল? কৃষির উপর জোর দান করা হয়েছিল। আর 5টি আইআইটি তৈরি করা হয়েছিল। আইআইটি, আইটিআই না কিন্তু, এটা আইআইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর টেকনোলজি তৈরি করা হয়েছিল। ঠিক আছে। এইভাবে আমার চ্যানেলের সমস্ত ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক দাও।